হ্যালো গাইস, তোমরা যারা মনে করো লাইব্রেরিতে গেলে শুধু পড়াশোনা হয় তা কিন্তু না। দেখো, লাইব্রেরিতে গেলে কিন্তু কাপলদের অনেক গল্পও হয়। এই যে দেখতে পাচ্ছ যে আমার বান্ধবী লাইব্রেরিতে যাওয়ার পর তার একটা কাছের বন্ধুকে খুঁজে পেয়ে গেছে। এই যে দেখো, আরেকজনকে খুঁজে পেয়ে গেছে। ছেলে বন্ধু, মেয়ে বন্ধু সব কিছুই তার আছে, কিন্তু দুঃখের বিষয় আমারই কেউ নেই। যাই হোক গাইজ, আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা যখন সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তে যাই তখন কোন কোন অবস্থার মধ্য দিয়ে যাই, এবং আসলেই সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ার কোনো পরিবেশ আছে কিনা, মানে ভালো লাগে কিনা। তো আজকে আমি সকাল সকাল উঠেই সেন্ট্রাল লাইব্রেরিতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আমাদের বাসাওয়ালা আন্টি বলতেছিল যে আমরা নাকি সেন্ট্রাল লাইব্রেরিতে যাচ্ছি না, আমরা নাকি কার সাথে দেখা করতে যাচ্ছি। তো গাইজ, তোমরাই বলো, আমার তো বিয়েই হয়ে গেছে, তো বরের সাথে দেখা করার জন্য কি লুকিয়ে চাপিয়ে যাওয়ার দরকার আছে? এটা তো আমি সরাসরি গেলেই পারি। কিন্তু আন্টি তো কোনো মতেই বিশ্বাস করে না। যাই হোক, যে যা ভাবে ভাবুক, আমরা এখন হাঁটা শুরু করলাম। আমরা এখন যাইতেছি সেন্ট্রাল লাইব্রেরির উদ্দেশ্যে একেবারে সকাল সকাল। এরপরে আমরা অবশ্য সকালে যেহেতু বের হচ্ছি, আমরা হাঁটতে হাঁটতেই যাব, কারণ একটু এক্সারসাইজও হয়ে যাবে। আর্লি মর্নিং আমরা যে মর্নিং ওয়াকটা করবো, এটার মতো মানে উপকারী কিন্তু আর কোনো কিছু নেই হেলথের জন্য। যাই হোক, আমি তো জুতা খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম যে আমার জুতা আছে একটা এক্সট্রা, খুব সুন্দর লাগছে জুতাটা। এই যে দেখেন দেখেন, আমরা চলে যাচ্ছি। আজকে আবার 1লা জুলাই, মানে আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। তো এই দিবস উপলক্ষে রেঞ্জার বা আরও যারা বিভিন্ন ধরনের সংগঠনের সদস্য আছে ওদেরকে কিন্তু আপনারা দেখতেই পারলেন। এখন আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি অপরাজেয় বাংলার সামনে। তারপরে যাচ্ছি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এটা কে লিখেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপর দেখুন আমার বান্ধবী পিট পিট করে চলে যাচ্ছে। আমার আসলে একটা স্ট্যান্ড কিনেছি, কিন্তু স্ট্যান্ডটা এখনও নেওয়া হয়নি, এজন্য আজকেও ভালো ভিডিও উপহার দিতে পারলাম না। এরপরে দেখেন, আমরা কিন্তু এই দোকানটা থেকে নাস্তা করে সাধারণত লাইব্রেরিতে ঢুকি, কিন্তু আজকে আঞ্জু আন্টি বাসায় ছিল না, তো আমি আরিফিনের জন্য নাস্তা বানাইছিলাম, তো ওই সময় আমিও খেয়ে নিয়েছিলাম, এজন্য আর ওই দোকান থেকে কিছু খাওয়া লাগলো না। এখন আমরা উঠে যাচ্ছি। লাইব্রেরিতে কিন্তু সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর দুই জায়গায় পড়া যায়। আমরা ভাবলাম যে আজকে থার্ড ফ্লোরেই যাই, সেকেন্ড ফ্লোরে না যাই। তো আমরা এখন থার্ড ফ্লোরে আমি একটানা পড়তে খুবই বিরক্ত লাগে, তো মাঝে মধ্যে আমি একটু ব্লগিং করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার আবার অঙ্ক করতে খুবই বিরক্ত লাগে, তাও একটু শুরু করলাম অঙ্ক। এরপর খুব বেশি অঙ্ক করিনি, অল্প একটু অঙ্ক করে আবার পড়াশোনায় ফিরে যাচ্ছিলাম। মাঝে মধ্যে অবশ্য আমার বরের কাছেও ফোন দিচ্ছিলাম, তাকে একটু ডিস্টার্ব করছিলাম যে সে কী করছে জানার জন্য। এর মধ্যে দেখেন ওই যে আপুরা কি মনোযোগ দিয়ে পড়ছে আর আমি ভিডিও করছি। খুবই লেম। তারপরও একটু একটু করলাম, ভয়েও ছিলাম যে আল্লাহ কোন আপনা বলে এই ভিডিও করছেন কেন। আপনারা অবশ্যই জানেন এরকম অকওয়ার্ড সিচুয়েশনে মাঝে মধ্যেই যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা পড়ে থাকে। তো যাই হোক, সেন্ট্রাল লাইব্রেরিতে অনেক মানুষ। আমরা আবার একটানা কিন্তু পড়ি না, যেহেতু সেন্ট্রাল লাইব্রেরি 8টা থেকে আবার রাত 9টা পর্যন্ত প্রায় ওখানে থাকা যায়। সেক্ষেত্রে অনেকবার বাইরে বেরো হয় নামাজের জন্য, খাওয়ার জন্য, ঘোরার জন্য। এই যে দেখুন, যারা ফোনে কথা বলতে চাচ্ছে তারা কিন্তু এই যে বেলকনি আছে, বেলকনি থেকে বসে বসে কথা বলে। এই যে আমি অনেক সুন্দর একটা অঙ্ক করে ফেলেছি। আমার হাতের লেখা যদিও খুব বেশি ভালো না, তারপরেও এই যে আমার বান্ধবীও অনেক সুন্দর লিখে লিখে পড়াশোনা করতেছে। এরপরে আমি ওই যে বারান্দার কাছে গেলাম, বারান্দার কাছে গিয়ে দেখি আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়েছে। উনি একসময় আমাকে টিউশন দিয়েছিলেন। তো যাই হোক, তার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। এরপরে দেখেন, আমার বান্ধবীর বন্ধু তাকে অফার করেছে চা খেতে যাওয়ার জন্য। আমিও কাবাব মেহাড্ডির মতো চলে গেলাম তাদের সাথে, কারণ এখানে আসলে আমার পরিচিত আর কেউ নেই। আমি ভেবেছিলাম আমারই পরিচিত সবাই থাকবে, এখন দেখি আশেপাশে আমাকে কেউ চেনে না, বরং আমার থেকে আমার বান্ধবীরই বন্ধু বান্ধবের সংখ্যা অনেক বেশি। কি আর করার, তার সাথে নেমে গেলাম আমরা চাটা খেয়ে। পরে আবার দেখা হলো আমার মনি বান্ধবীর সাথে।
তো মনি বান্ধবীর সাথে আমরা খেতে নামলাম, বললাম যে চলো আমরা একসাথে খাই। তো আমাদের যেহেতু বাসায় একটু ভাত রান্না করা ছিল, তো আমরা বললাম বাইরের খাবার খাবো না, চলো ভাত রান্না করতে যাই। এই যে দেখছেন রিক্সা মামাটা, তাকে বলা হলো যে কত ভাড়া নেবেন নীল খেতে, সে বললো 50 টাকা। মনি বললো যাই আপনি যান এখান থেকে যান। তার এই অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে, সে খুবই প্রতিবাদী। এই যে এর মাঝখানে আনিকা আবার আমাকে একটু খাটাইলো, আমাকে নিয়ে গেল হলে। হলে থেকে তার সবগুলা জিনিস আমি বের করে নিয়ে আসলাম। আসার পরে অনেক কষ্টে বাসায় আসলাম রাতে, মানে পড়াশোনাও হয়েছে মোটামুটি। এবার ধরেন বাসায় আসার পরে তো পুরো আনিকাকে বললাম তোকে আজকে এগুলো আর ঠিক করতে হবে না, না সে তখনই ঠিক করবে। পুরো সব কিছু ঠিক করতে করতে আমাদের 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে একটু ফোনও চাপতে পারলাম না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আবার আগামীকাল লাইব্রেরিতে যেতে হবে, এটা ভেবে বেশিক্ষণ আর দেরি করলাম না। আহারে রোকেয়া হল ছেড়ে চলে আসতে খুবই কষ্ট লাগে। আর সবচেয়ে কষ্ট লাগে দাদুদের জন্য। দাদুরা আমাদের সাথে, মানে দাদুদের এমন একটা সম্পর্ক, পুরোটাই আত্মিক সম্পর্ক। মানে আমার কাছে মনে হয় যে আমার বাবা দাদা অভিভাবকদের সাথে যেমন সম্পর্ক, গেটের দাদুদের সাথেও আমার তেমন সম্পর্ক। আর দেখেন আমি কিন্তু বসেছিলাম সাইড সিটে, মানে শালা তোদের কি কোনো ইয়া নাই, মানে সাইড সিট, এই সিটটা কি তোর নানা এখানে রেজিস্ট্রি করে দিয়ে গেছে? যাই হোক, টাটা, বাই বাই।